মহিলার অস্বাভাবিক মৃত্যু আর সেই মৃত্যু ঘিরেই উত্তেজনা। মৃতের শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাগনানে মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা। মৃতের শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ। বাগনানে মৃতের শ্বশুর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। দেবাশিস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরো একটু বিস্তারিত জেনে নেব। দেবাশিস, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, বাগনানের কাচারিপাড়ায় সেখানে মনীষা মণ্ডল তার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এমনকি এই ঝুলন্ত দেহ উদ্ধারের পরেই যে মনীষার স্বামী, সে কিন্তু এলাকা ছেড়ে চম্পট দেয়। এতেই সন্দেহ হয় যে মনীষা মণ্ডলকে তার স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে তাকে খুন করেছে। এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে বাগনানের কাচারিপাড়া। মনীষা মণ্ডলের বাড়ির লোক এবং প্রতিবেশীরা তার যত মনীষা শ্বশুর বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং অভিযোগ এই মনীষার স্বামী, তার বিরুদ্ধে অভিযোগ মইদুল মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ যে বিয়ের সময় পণ নেওয়া থেকে শুরু করে প্রতিদিন তার ডিমান্ড, অর্থাৎ শ্বশুর বাড়ির প্রতি তার টাকা পয়সা নিয়ে আসা থেকে শুরু করে সোনা গয়না প্রতিদিন ডিমান্ড করতো। সেই ডিমান্ড ফুলফিল না করলেই মারধর চলতো মনীষা। প্রায় 10 বছর বিয়ে হলেও সেই অত্যাচার কিন্তু লাগাতার ভাবে চলতো। কয়েকদিন আগে জোর করে তাকে দিয়ে একটা বাইকও কেনানো হয়েছিল, লক্ষ টাকার উপরে সেই গাড়ি কেনা হয়েছিল। তারপরেও একাধিকবার টাকা চেয়ে তার বাড়িতে পাঠানো হতো, সেই টাকা না দিলেই চলতো অত্যাচার। শ্বশুর বাড়ি মনীষার পরিবারের অভিযোগ যে টাকা পয়সা কতন ঠিকঠাক না দিতে পারলেই তাদের মেয়ের উপর অত্যাচার কথা বলছো। এই অত্যাচারের কথা কি তার এই মহিলার পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছিল? এই বিষয়ে তারা বারবার করে এই প্রত্যেক দিনই তাদের সাংসারিক গন্ডগোল বলেই সেখানে কিন্তু তারা চেপে যায় এবং এই ঘটনা গত দুদিন ধরে কিন্তু আরো সমস্যা বাড়ে পরিবারের এবং যার জেরেই গতকাল কার্যত খুনের অভিযোগ তুলছে তার পরিবার। তবে পুলিশের তরফ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্বামী, মনীষার স্বামী ইতিমধ্যেই পলাতক, কিন্তু শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাগনান থানার পুলিশ। ধন্যবাদ দেবাশিস। আশ্চর্য হয়ে গেছে, হঠাৎ বলে যে মারা গেছে আমার বোনের সঙ্গে। আমাদের এই তো বাড়ি তাহলে কিছু হলে তো কেউ না কেউ বলে যে অশান্তি হচ্ছে। এইটুকু দেখে ওরা মেরে ফেলেছে, গলা পলা টিপে বালিশ মুখে চাপা দিয়ে ওরা মেরে ফেলেছে। কোনো আওয়াজ বার্তা দেয়? আপনি বলুন, এই পাশাপাশি বাড়ি, পাশাপাশি রুম, কি করে মানুষটা মরে যেতে পারে গলা জড়ি দিয়ে? ওর কড়া শাস্তি, ও ফাঁসি চাই, ওর নয়, ফাঁসি চাই, আসছি পরবর্তী খবরে। পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত সিএসআইআর এর ইউজিসি নেট 25 থেকে 27 জুনের মধ্যে পরীক্ষার কথা ছিল। আর আপাতত পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি এনটিএর। অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। পরবর্তী পরীক্ষার দিন জানানো হবে ওয়েবসাইটে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত সিএসআইআর এর ইউজিসি নেট 25 থেকে 27 জুনের মধ্যে পরীক্ষার কথা ছিল। আর আপাতত পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি এনটিএর। অনিবার্য কারণবশতই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। পরবর্তী পরীক্ষার দিন জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমে। নিট পরীক্ষার্থীর 1.5 ঘন্টা সময় নষ্ট। পরীক্ষার্থীর কথা ভেবে সন্ধে শুনানি হাইকোর্টে। পানিহাটির পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআর পরীক্ষা। পরীক্ষার্থীর মামলায় পরীক্ষা কেন্দ্রে সিসি ফুটেজ তলব। সিসি ক্যামেরা ফুটেজ 1.5 ঘন্টা সময় নষ্টের প্রমাণ পাওয়া গিয়েছে এবং পরীক্ষার্থীকে কোনো গ্রেস মার্ক না দেওয়ার অভিযোগ। হাইকোর্টেও কাঠগড়ায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আসল ওএমআর এবং সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মামলাকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, নিট পরীক্ষার্থীর 1.5 ঘন্টা সময় নষ্ট। পরীক্ষার্থীর কথা ভেবেই সন্ধে শুনানি হাইকোর্টে। পানিহাটি পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআর পরীক্ষা এবং পরীক্ষার্থীর মামলায় পরীক্ষা কেন্দ্রের সিসি ফুটেজ তলব। সিসি ক্যামেরা ফুটেজে 1.5 ঘন্টা সময় নষ্টের প্রমাণ পাওয়া গিয়েছে এবং পরীক্ষার্থীকে কোনো গ্রেস মার্ক না দেওয়ারও অভিযোগ ওঠে। হাইকোর্টে কাঠগড়ায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আসল ওএমআর এবং সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে মামলাকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। আর নিট বিতর্কে নাম জড়িয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবের। এবার বিজেপিকে আক্রমণ তেজস্বীর। বিজেপি যে রাজ্যে ক্ষমতায়, সেই রাজ্যেই যখনই ক্ষমতায় থাকে ঠিক তখনই পেপার লিক হয় বলে অভিযোগ তেজস্বীর।
जहाँ भी बीजेपी शासित राज्य हैं, चाहे बिहार हो, गुजरात हो या हरियाणा हो, इन तीनों जगह जो है पेपर लीक हुआ है। पूरा इंडिया अलायंस जो है इस मुद्दे पर एक साथ है। राज्य में सरकार उनकी, केंद्र में सरकार उनकी, जांच एजेंसियां उनकी, जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, इनको क्यों बचाना चाहते हैं? मेरा नाम घसीटना चाहते हैं, मेरे पीए का घसीटना चाहते हैं। इससे कोई फायदा होने वाला नहीं है। जब जब बीजेपी सत्ता में आती है तब तब पेपर लीक होता है। जब से आए हैं प्रधानमंत्री, कुछ ना कुछ गड़बड़ हो ही रहा है और प्रधानमंत्री जी हर मामले में चुप्पी साधे हुए। নিট বিতর্কে উত্তাল যখন দেশ, কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা, রাজ্যের হাতেই ফের দেওয়া হোক ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব। নিউজ 18 বাংলার একটি অনুষ্ঠানে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ডাক্তারি পরীক্ষায় এটা একটা নিট এমন একটা কেন্দ্রীয় পরীক্ষা, কেন্দ্র সরকার নেয় যেটা, এটা কিন্তু বরাবর কেন্দ্রীয় সরকার নিত না। এখানে অনেকেই জানেন আপনারা, এটা আগে রাজ্যই নিত। 2013 সালে ইউপিএ 2 গভর্নমেন্ট এটার এই প্রস্তাবনাটা মানে একটা খসড়া আকারে নিয়ে আসে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বেশ কিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গ এর তীব্র বিরোধিতা করে এবং মমতাদি একথা বলেন যে রাজ্যের হাত থেকে পরীক্ষা আমরা কেন্দ্রের হাতে যেতে দেব না। বেশ কিছু রাজ্য প্রতিবাদ করে, তার মধ্যে অগ্রগণ্য রাজ্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ বা কর্ণাটকের মতো বা কেরালের মতো যে রাজ্য প্রতিবাদ করেছিল তার নাম হচ্ছে গুজরাট, যে নিট পরীক্ষা রাজ্যের হাতেই থাকতে হবে। এবং তৎকালীন যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আর তার এক বছর পরে দেশের প্রধানমন্ত্রী হলেন, তার আমলেই যখন রাজ্য যখন প্রতিবাদ করেছিল, কেন্দ্র তার থেকে ঘুরে যায় তার আমলে এবং 2017 সাল থেকে মোটামুটি ভাবে নিট পরীক্ষা কেন্দ্রের হাতে চলে যায়। তার একটা বিষময় ফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। বাংলা এবং বাঙালি বা প্রাদেশিক যে ডাক্তার, যে মেধার সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে, মেধাকে বঞ্চনা করা হচ্ছে, মেধাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আর এই নিয়ে পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। প্রাপ্ত বসুর প্রশ্নকে আরেকটু সাপ্লিমেন্ট করে দিয়ে বলছি, তখন জিএসটি ইন্ট্রোডিউস করার কথা হয় তখনও বিরোধিতা করেছিলেন নরেন্দ্র মোদী, তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। কারণ যে ফরম্যাটে জিএসটি নিয়ে যাওয়া আসা হচ্ছিল তাতে রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এ কারণে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে অন্য ফরম্যাটে গিয়ে নিয়োগ দুর্নীতি তদন্তে ফের গতি সিবিআই এর। সোমবার থেকে শিক্ষক শিক্ষাকর্মী সহ 37 জনকে তলবের তোড়জোড়। আর নিয়োগ দুর্নীতিতে মামলায় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যোগে নজর। অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক নাম। সিবিআই রেডে বিভিন্ন স্কুলের 11 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী। অযোগ্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দিতে তাদের থেকে কি ভূমিকা জানতে চায় সিবিআই। ধর্নার বিকল্প জায়গা জানালেন শুভেন্দু। ভবানী ভবন বা নবান্নের সামনে ধর্না কর্মসূচি। হাইকোর্টে বিকল্প জায়গা জানিয়েছেন শুভেন্দু। বিকল্প জায়গা নিয়ে রাজ্যে অবস্থান জানাবে মঙ্গলবার। আর মঙ্গলবার শুভেন্দুর মামলার পরবর্তী শুনানি। আমরা অল্টারনেট ভেন্যুটা আজকে জেনে আমি করেছি কমিউনিকেট মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে। আমরা দুটো ভেন্যু বলেছি। আমরা বলেছি হচ্ছে ডিজির অফিস, ডিজির দুটি অফিস আছে আর কি, ভবানী ভবনে আর নবান্নে। তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে ডেমনস্ট্রেশন করব। মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে। রাজ্য তরফ থেকেও বলেছে, জানানো হবে যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আইন উল্লঙ্ঘন করেছিল অক্টোবর মাসে সভা করে, সত্যিটা সামনে চলে আসবে। দমকলের 6টি ইঞ্জিন সেখানে এখনো কাজ করছে এবং আগুন নেভাতে নিয়ে আসা হচ্ছে ল্যাডার। ভোরে গাস্টিং প্লেসে পুরনো বাড়িতে আগুন লাগে। ব্যাংশাল কোর্টের পাশে বহুতলে আগুন। শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। আজ 7 সকালে গাস্টিং প্লেসে পুরনো বাড়িতে আগুন লাগে। ব্যাংশাল কোর্টের পাশেই এই বহুতল। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ এবং প্রতিনিধি রৌনক। আমরা প্রথমে যাবো রৌনকের কাছে। রৌনক, জানতে চাইবো এই মুহূর্তে যে সকাল থেকে আগুন লেগেছে, এখনো পর্যন্ত কিরকম পরিস্থিতি, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে?
দেখো, স্বাভাবিকভাবে যে আগুন লেগেছিল, যে লেলিহান শিখা গোটা বাড়িটিকে গ্রাস করেছে, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে, কিন্তু যেখানে মূল আগুনের উৎসস্থল যেখানে পৌঁছানো সম্ভব হচ্ছিল না, ইতিমধ্যে কিন্তু সেখানে পৌঁছানো সম্ভব হয়েছে এবং ভেতর থেকে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে পুরোপুরি যে পকেট ফায়ারগুলি এবং যে কুলিং ডাউন প্রসেস, অর্থাৎ আগুন লাগার পর যে যে জায়গাগুলি পকেট ফায়ার থাকে এবং হিট, অত্যাধিক হিট থাকে, সেই জায়গাগুলি কুলিং ডাউন করতে হয়, সেই কুলিং ডাউন প্রসেস কিন্তু এখন চলছে। ভেতরে দমকল কর্মীরা অক্সিজেন মাস্কের সাহায্যে প্রবেশ করেছেন এবং সেই কুলিং ডাউন প্রসেস ইতিমধ্যে হচ্ছে এবং যদিও বা সাদা ধোঁয়া তুমি দেখতে পাচ্ছ, এখনো কিন্তু কিছু কিছু জায়গা থেকে অল্প পরিমাণ সাদা ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ সেখানেও ইতিমধ্যে দমকল কর্মীরা প্রবেশ করেছেন এবং ওপরের যে সিলিং, সেই সিলিং কিন্তু এখন ভেঙে দেখা হচ্ছে যে সিলিং এর ভেতরে কোনো রকম ভাবে আগুন রয়েছে কিনা, অর্থাৎ পকেট ফায়ার চিহ্নিত করা হচ্ছে কোন জায়গায় কোনো রকম পকেট ফায়ার রয়েছে কিনা। যদি পকেট ফায়ার থাকে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা নেভানোর কাজ করা হচ্ছে এবং এখন পুরো বাড়িটির যে ফ্লোরগুলি তিনতলা, সেই তিনতলা কিন্তু কুলিং ডাউন প্রসেস শেষ হয়েছে। একদম যে ওপরের যেখানে বসতি ছিল 3টে ফ্যামিলির, সেখানে কিন্তু এখন পকেট ফায়ার রয়েছে কিনা এবং দমকল কর্মীরা সেখানে প্রবেশ করেছে, এখন সেখানে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর কাজ করছেন, অর্থাৎ যে পকেট ফায়ার বেরিয়েছে সেগুলো একেবারে আয়ত্তে আনার চেষ্টা করছেন এবং যে কুলিং ডাউন, সেই কুলিং ডাউন প্রসেস চলছে। টানা 4 ঘন্টার প্রচেষ্টা, একদম যুদ্ধকালীন তৎপরতায় দমকল যারা কর্মীরা তারা কাজ করেছিলেন, ম্যানুয়াল ল্যাডার নিয়ে সেখানে কাজ করা হয়েছে, কারণ যে হাইড্রোলিক ল্যাডার ইঞ্জিন তা প্রবেশ করতে অত্যন্ত বেগ পেতে হতো, সেই কারণেই কিন্তু ম্যানুয়াল ল্যাডার নিয়ে এসে দরজা জানলা ভেঙে কাজ করা হয়েছে এবং এখনো কিন্তু সিলিং ভেঙে সিলিং এর ভেতরে কোথাও আগুন রয়েছে কিনা এবং এই যে কাঠের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন কাঠের সরঞ্জাম রয়েছে, তারা মনে করছে সেখানে কিন্তু আগুন এখনো পকেট ফায়ার রয়েছে, সেই কারণেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন দমকল কর্মীরা। সেই পকেট ফায়ারগুলিকে চিহ্নিত করা হচ্ছে এবং কুলিং ডাউন যে প্রসেস, একদম শেষ যে প্রসেস হয় আগুন লাগার একদম অন্তিম প্রসেস যেটা হয় কুলিং ডাউন, সেই কুলিং ডাউন প্রসেস চলছে। আর কিছুক্ষণ হয়তো কিছু সময়ের মধ্যে পুরোপুরি ভাবে যে আগুন নিয়ন্ত্রণে তা বলা সম্ভব হবে, কিন্তু কার্যত গোটা বাড়ির যে চিত্র দেখা গেছিল সকাল 4:40 নাগাদ, সেই চিত্র কিন্তু এখন আর দেখা মিলছে না। কার্যত আগুন নিয়ন্ত্রণে কিছু কিছু জায়গায়, অর্থাৎ একদম যে 4th তলা, সেখানে কিন্তু কুলিং ডাউন প্রসেস এবং পকেট ফায়ার চিহ্নিত করার কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একেবারে। এবং এই অগ্নিকাণ্ড সে বিষয়ে স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন যে এটি কোনোভাবেই বিপজ্জনক বাড়ি নয়। তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো। বিপজ্জনক বাড়ি ছিল না, খুব স্ট্রং বাড়ি, ভয়াবহ আগুন লেগেছে না, আর কাঠের সব মোটা, খুব বিরাট বিরাট যে বিমগুলো সেটা হচ্ছে কাঠের, সেটা তো ধরলে তো আর খুব সামান্য জলে তো যাবে না। আর সিঁড়িটাই পুরো ধরেছে, সিঁড়িটা পুরো কাঠের, যত সিঁড়ি ছিল কোনো সব কাঠেরই সিঁড়ি। বেলায় যদি লাগতো তাহলে আরো মুশকিল হতো, কিন্তু আজকেও খুব মুশকিল ছিল। মহিলারা বুঝতে পারেনি যে অতটা উপরে 20-25 জন প্রায় থাকে। আমি লাস্টে গামছা বেঁধে আর একটা ওই রাজেশ বলে ছেলে, ওকে পাঠালাম, বলে ধরে নিয়ে ওরা চাইছে না যে পয়সা টয়সা সব নিয়ে ওরা, কিন্তু ওরা নিতে পারেনি, তারা খুব মানে বেঁচে গেছে ভাগ্য। আর এদিকে বাড়ির মালিক তিনি বলছেন যে আগেই পুরসভাকে তারা বলেছিলেন সেই বাড়ি ভেঙে নতুন বাড়ি তারা তৈরি করতে চান। বাড়ির মালিক ঠিক কি বলছেন শোনাবো একবার। যেটা ঘটেছে সেটা তো এখন দেখতে হবে, যতক্ষণ না বাড়ির ভেতরে ঢোকা যাচ্ছে, অ্যাসেস করা যাচ্ছে কার কি হয়েছে। লাইফ কারুর যায়নি, সেরকম কোনো ফেটালিটি হয়নি, এটা একটা খুব বড় জিনিস। কর্পোরেশন থেকে আমরা অলরেডি এর ফর্মালিটিতে গেছিলাম যে এই বাড়িটাকে ভেঙে রিকনস্ট্রাকশন যদি করা যায়, পার্ট কনস্ট্রাকশন যদি করে, মিটার থেকে প্রত্যেক ঘর অবধি আমরা যে তার পাঠিয়েছিলাম সেগুলো এরকম ছিল যাতে রাতারাতি তার থেকে কোনো শর্ট সার্কিট হয়ে আগুন না ধরে। তার বেশি করার তো অপশন আমাদের কাছেও একটা লিমিটে ছিল। আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, আমরা শুনলাম যে বাড়ির মালিক তিনি বলছেন তিনি কিন্তু বাড়ি নতুন করে কনস্ট্রাকশনের জন্য তিনি আগেই পুরসভার কাছে গিয়েছেন, কিন্তু পুরসভা বলছেন বিপজ্জনক বাড়ি নয়। তাহলে কি আগে থেকে আশঙ্কা একদিকে ছিল, অপরদিকে তাহলে পুরসভার পর্যবেক্ষণ কি? দেখো, এই বাড়িটি বিপজ্জনক, পুরসভার ক্রাইটেরিয়ায় যে বিপজ্জনক সেই ধরনের বিপজ্জনক নয়, তবে আমফানে এই বাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাড়ির মালিক তিনি কলকাতা পুরসভায় পুরো বাড়ি নয়, সংস্কারের জন্য যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংস্কারের জন্য আবেদন করেছিলেন। যদিও এই আইনি যে প্রক্রিয়া, সেই আইনি জটিলতায় সেই সংস্কারের কাজ আটকে রয়েছে, এমনটাই সূত্রের খবর। তবে এই মুহূর্তে যে বিস্তারিত তথ্য
পুরসভা থেকে পাওয়া যায়নি যে ঠিক কেন এই বাড়ির সংস্কার বা বাড়ির আবেদন কেন আটকে রয়েছে। তবে বাড়ির মালিকের দাবি যে তারা আমফানের পর সংস্কারের জন্য যে অংশ ভেঙে গেছে, আমরা এই বাড়ির একেবারে উপরতলায় দেখেছি বেশ কিছুটা অংশ ভেঙে গেছে, কিছুটা অংশ নতুনভাবে তো মেরামত করা হয়েছে, কিন্তু তার যে বেশিরভাগ অংশ এখনো সেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু সেই অংশ মেরামতের জন্য আবেদন জানানো হয়েছিল। তবে পুরো বাড়ি বিপজ্জনক নয়, কারণ সেই কারণে বিপজ্জনক বাড়ি ঘোষণা হয়নি বলেই দাবি কাউন্সিলরের। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। ভিতরে পর্যন্ত এখনো আগুন রয়েছে, এখনো সেই আগুন